ঘটনাটি কাশ্মীরের একটি সত্য ঘটনা। সারা নামের মেয়েটি রোজকার মতো সকালবেলা তার হুজুর আন্টির কাছে পড়ে জঙ্গলের রাস্তা ধরে বাড়ি দিকে আসছিল। কাশ্মীরের পরিবেশ এমন যে সেখানে অনেক দূরে দূরে একটা ঘর, এবং এখানের মহল্লাগুলোতে যারা বসবাস করত তারা সবাই একত্রে না থেকে অনেক দূরে দূরে বসবাস করত। কিছু মহল্লা ছিল যেগুলো একত্রে ছিল। সারাদের যে ঘর ছিল সেটা মহল্লা থেকে সামান্য একটু বাহিরে ছিল। এই জন্য সারা প্রত্যেক দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে সেই হুজুর আন্টির কাছে কোরআন শরীফ শেখার জন্য যেত। প্রতিদিনকার মতো সেও যখন হুজুর আন্টির বাসা থেকে বের হলো, সেই ছেলেটাকে সে হুজুর আন্টির বাসায় দাঁড়িয়ে থাকতে দেখল, বাসার সামনে। প্রায় প্রত্যেক দিনই সারা দেখে যখন সে হুজুর আন্টির বাসা থেকে বের হয়, সেই ছেলেটি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে দূর থেকে। ছেলেটিকে দেখতে বেশ সুন্দর, মুখে নুরানি দাড়ি এবং নুরানি চেহারা, মাথায় টুপি পরা থাকে এবং সেই সাথে জুব্বা। সারা ছেলেটিকে মনে মনে পছন্দ করে। ছেলেটি দেখতে অনেক সুন্দর এবং সেই সাথে তাকে দূর থেকে দেখে সারা তার দিকে না তাকিয়ে বাড়ির দিকে যায়। প্রতিদিনকার মতো আজকেও ঠিক তেমনটাই ঘটল। সারা তার হুজুর আন্টির বাসা থেকে বেরিয়ে বাড়ির দিকে যেতে শুরু করলো। কিন্তু অন্যান্য দিন থেকে আজকে কেন যেন সারার একটু অন্যরকম অনুভব করছিল। সে ছেলেটিকে দেখছে প্রায় বিগত 10-15 দিন ধরে। প্রথম তার দিকে নজর দেয়নি, কিন্তু পরবর্তীতে তার দিকে কয়েকবার তাকিয়েছে। ছেলেটি প্রায় প্রতিদিনই সেখানে দাঁড়িয়ে থাকে। সারা কয়েকদিন নোটিস করেছে, কিন্তু আজকে যখন সে ওই বিরান রাস্তা ধরে যাচ্ছিল তার বাড়ির দিকে যেতে এই বিরান পথটা পড়ে, যেখানে দুই পাশে শুধুমাত্র গাছ এবং সকালবেলা হওয়ার কারণে বেশ খানিকটা কুয়াশায় মোড়ানো থাকে, যার কারণে সারার এই রাস্তা দিয়ে যেতে একটু ভয় লাগে। কিন্তু আজকে তার কেমন যেন একটু অন্যরকম লাগছিল। সে খেয়াল করলো যে গাছগুলো আচমকা নড়ে উঠছে এবং মনে হচ্ছে যে কেউ তাকে ফলো করছে, তার পেছনে কেউ আছে। সারা যখন পেছনের দিকে তাকালো, সে খেয়াল করলো যে তার পেছনে আসলে কেউ নেই। তারপর সে দ্রুত পা চালাতে লাগলো বাড়ির দিকে। আচমকা তার কান ঘেঁষে একটা গরম বাতাস বয়ে গেল। সে কোনো কিছু উপস্থিতি টের পাচ্ছে, কিন্তু তাকে দেখতে পাচ্ছে না। তারপর সারা খুব দ্রুত পা চালিয়ে বাড়িতে চলে গেল। সে যখন তার বাড়ির প্রাঙ্গণে ঢুকলো, তখন তার সেই অস্বস্তি বোধটা কাটল। সারার মা বলল, কিরে, এত দেরি করলি কিসের জন্য? সারা তড়িঘড়ি করে ঘরের ভিতরে ঢুকে বলল কি যে আজকে একটু দেরি হয়ে গেল। হুজুর আন্টি আমাকে নাস্তা করে তারপর পাঠিয়েছে। হুজুর আন্টি অনেক ভালো। সারার মা বলল, হয়েছে, এখন দ্রুত রান্না চাপাতো, খেতে হবে না সকালবেলা। সারা তখন বলল কি যে আচ্ছা ঠিক আছে মা, আমি যাচ্ছি। সারা তড়িঘড়ি করে রান্না করতে গেল। সারা অনেক সুন্দরী। এলাকার প্রায় সকল ছেলেপেলেরাই তার দিকে নজর দেয় তার সৌন্দর্যের কারণে। তার সঙ্গে প্রেম করার জন্য নয়, তার দেহ বা শরীর ভোগ করার জন্য। কারণ এই অঞ্চলের সব থেকে সুন্দরী মেয়ে সারাকেই বলা চলে। তবে সারা সবসময় বাহিরে বের হয় না। মাঝে মধ্যে যখন কাজটাজ থাকে বা বকরি নিয়ে বাহিরে যেতে হয়, তখন সে বাইরে বের হয়। সারা তড়িঘড়ি করে রান্নার রুমে গেল এবং রান্না করতে লাগলো। সারা বসে বসে ভাবছে, তার বাবা যদি আজকে বেঁচে থাকতো তাহলে হয়তো তাদের সংসার এত কষ্ট করে চালাতে হতো না। তার বখাটে চাচাতো ভাই হয়তো তাকে বিরক্ত করতো না। সব মিলিয়ে এই বাড়িটা সারার বাবা বেঁচে থাকাকালীন করে গিয়েছিলেন। সারার বাবা যখন বেঁচে ছিল তখন অনেক প্রভাবশালী লোক ছিল এই এলাকার, কিন্তু পরবর্তীতে সারার বাবা মারা যাওয়ার পরে তারা একটু অন্যরকম অসহায় হয়ে পড়েছে। সারার মা এই সংসার চালায় এবং সারা মাঝে মধ্যে আশেপাশের ছেলেপেলেদের বাচ্চাদেরকে পড়িয়ে টুকটাক টাকা পায়। এই বাড়ির পাশে তাদের চাচাতো ভাইয়ের বাড়ি আছে, মানে তার কাকার বাড়ি। তার কাকারা তাদেরকে তেমন একটা দেখে না, তবে তার কাকাতো ভাই সারাকে অনেক বেশি পছন্দ করে এবং মাঝে মধ্যে তাকে নানানভাবে হেয় করার চেষ্টা করে। অনেকবার চেষ্টা করেছে। তার থেকে সারা সবসময় বেঁচে থাকে। সারার মা এবং তার ছোট ভাই এখানে থাকে এবং এখানে এসব অত্যাচার নিয়ে সে বহু বছর ধরে বসবাস করছে। রান্নাবান্না শেষ করে সারা বলল, মা রান্না শেষ, খেয়ে নাও। সকালে খেয়ে দিয়ে সারা তার বকরিগুলোকে নিয়ে চলে গেল জঙ্গলের দিকে। মানে হচ্ছে বাড়ির পাশেই একটা মাঠ আছে, সেখানে তার বকরিগুলো এবং ভেড়াগুলোকে প্রায় সে খাবার জন্য নিয়ে যায়। আজকে সারা দ্রুত চলে আসবে, কারণ হচ্ছে আজকে যেহেতু তার অন্যমনস্ক লাগছে এবং মনে হচ্ছে যে কেউ তাকে ফলো করছে, যার কারণে সে ভাবলো যে আজকে তাড়াতাড়ি ফিরবে। পাশের মাঠ থেকেই সারা ছাগলগুলোকে এবং বকরিগুলোকে খাবার খাইয়ে অল্প কিছু খাবার নিয়ে সে এবং খড়ি নিয়ে বাড়িতে ফিরল। সারার নিয়মিত রুটিন ছিল এটা। সে প্রায় দিনই ছাগলগুলোকে নিয়ে এখানে চড়াতে আসতো।
বেশ খানিকক্ষণ ছাগলগুলোকে চড়িয়ে সে বাড়িতে ফিরল এবং বাড়িতে ফিরে ওদিন সন্ধ্যার দিকের আরেকটা ঘটনা। সে যখন ছাদে গেল কাপড়গুলো আনার জন্য, তার সঙ্গে ঘটল আজব আরেক ঘটনা। সে ছাদে যাওয়ার পর খেয়াল করলো তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে এবং মাগরিবের আজান হচ্ছে। সে খেয়াল করলো যে ছাদে কারোর উপস্থিতি আছে এবং কেউ তার দিকে দূর থেকে তাকিয়ে আছে, কিন্তু সারা আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পাচ্ছে না। আচমকা একটা এলো বাতাসে সারার চুলগুলো উঠতে লাগলো, কিন্তু আশ্চর্য বিষয়, সে যে কাপড়গুলো আনার জন্য ছাদে গিয়েছিল সেই কাপড়গুলো মোটেই উঠছে না, কিন্তু তার চুলগুলো উঠছে এবং কানের কাজ ঘেঁষে এক ধরনের গরম বাতাস বয়ে যাচ্ছে। সারা কি করবে কিছুই বুঝতে পারছে না। তার সঙ্গে আচমকা এরকম ঘটনা ঘটা শুরু করলো কিসের জন্য, এবং এরকম সকালবেলায় আচমকা বাতাস আসলো কোত্থেকে। সারা দ্রুত কাপড়গুলো নিয়ে বাড়িতে নিচে চলে গেল। নিচে গিয়ে সে ছাদের দরজাটা বন্ধ করে দিল এবং একটু নিঃশ্বাস ছেড়ে বাঁচল, কারণ তার কেন যেন ভয় লাগছিল। রাত্রেবেলা ছাড়া স্বাভাবিকভাবে ঘুমালো। পরের দিন সকালবেলা উঠে আবার ঠিক একইভাবে সেই হুজুরের বাড়ির দিকে রওনা করলো। অনেকটা ভোর থাকতে থাকতেই সে হুজুর আন্টির বাড়িতে যায়, কিন্তু আজকে যাবার সময় তার কেমন যেন অনুভব হচ্ছিল যে কেউ তাকে ফলো করছে এবং তার পেছন পেছন কেউ আসার চেষ্টা করছে, কিন্তু কে সে সেটাই আসলে সে বুঝতে পারছে না। সে আশেপাশে অনেকবার তাকিয়েছে, তারপর অনেকটা তাড়াতাড়ি করে হুজুর আন্টির বাড়িতে চলে গেল এবং ওইখান থেকে পড়াশোনা শেষ করে যখন সে বের হবে, সে আজকেও খেয়াল করলো সে ছেলেটি দূর থেকে তার দিকে তাকিয়ে আছে এবং প্রায় প্রত্যেক দিনই ছেলেটি ওইখানে দাঁড়িয়ে থাকে সারার জন্য। সারা কি করবে, তাকে কি জিজ্ঞেস করবে, তবে সে লজ্জা পায়। কোনো ছেলেপুলের সঙ্গে সে মেশে না এবং মেশাতে দূরের কথা বাড়ি থেকে বের হয় না, ওই টুকটাক কাজ থাকলে তখন বের হয়। সারা দ্রুত পা চালিয়ে বাড়িতে আসতে লাগলো, কিন্তু আজকে কেন যেন আরো বেশি অন্যরকম অনুভব হচ্ছিল। সারা যে ব্রিজটার উপর দিয়ে আসে, সারার মনে হচ্ছিল যে ওই ব্রিজের উপর কেউ বসে আছে এবং বসে তার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। অনেক সময় এমন হয় যে কেউ আমাদের দিকে তাকিয়ে থাকলে মনে হয় যে কেউ আমাদের দিকে তাকিয়ে আছে। সারা ঠিক তেমনটাই মনে হচ্ছিল। সেই হিজাবটা আরো ভালো মতো টেনে দিল এবং তার নাকাবটা উপরের দিকে আরো ভালোভাবে টানলো। তারপর খানিকক্ষণ বাদে যখন সে ব্রিজটা পার হয়ে গেল, এবার স্পষ্ট সে খেয়াল করলো যে তার পেছন পেছন কেউ তাকে ফলো করছে এবং আসছে, কিন্তু কে সেই লোকটা? সে পেছন থেকে ফিরে কাউকে দেখতে পেল না। আবারও একটা গরম বাতাস তার কান ঘেঁষে বয়ে গেল। সারা তড়িঘড়ি করে দ্রুত বাড়িতে ফিরল। বাড়িতে এসে প্রত্যেক দিনকার মতো সে রান্না বান্না শেষ করলো এবং শেষ করে খাওয়া দাওয়া করলো। খানিকক্ষণ বাদে সারার মা বলল কি যে একটা কাজ করতো, আপেল বাগান থেকে বেশ কিছু আপেল পেড়ে নিয়ে তো। সারা বলল কি যে মা, এখন আমি বকরিগুলোকে নিয়ে মাঠে চড়াতে যাব, এখন না গেলে পরবর্তীতে আস্তে আস্তে কিন্তু বিকেল হয়ে যাবে। এখন প্রায় দুপুর হয়েছে, সন্ধ্যা লেগে গেলে তখন তো পারবো না। আমি এখন যাই, গিয়ে তারপর যদি সময় থাকে আমি সন্ধ্যার দিকে আপেল বাগান থেকে বেশ কিছু আপেল পেড়ে নিয়ে আসবো, ঠিক আছে? সারাদের বাড়ির সামনে তাদের নিজেরই বেশ কয়েকটা আপেলের গাছ ছিল, সেখান থেকে ওরা মাঝে মধ্যে আপেলগুলো নিয়ে আসতো এবং বকরিগুলোকে খাওয়াতো, নিজেরাও খেত। প্রচুর আপেল হয়, যার কারণে নিজেরা না খেয়ে বকরিগুলোকেও মাঝে মধ্যে খাওয়ায়। সারা দ্রুত তড়িঘড়ি করে তার সেই বকরি এবং ভেড়াগুলোকে নিয়ে ওইখান থেকে বেরিয়ে গেল। সারা আজকে বেশ সুন্দর একটা শাড়ি পরেছে। সে এরকম শাড়ি সাধারণত পরে না। সারার শরীরের এত ফর্সা এবং দুধে হালতা গায়ের বরণ যে কেউ দেখলে তার প্রতি একদম বিষম খাবে। যাওয়ার পথে ঠিক তেমনই একটা ঘটনা ঘটল। সে খেয়াল করলো যে যাওয়ার পথে তার যে চাচাতো ভাই আছে, সেই চাচাতো ভাই এসে তাকে বলল যে তোকে তাকে অনেক সুন্দর লাগছে, তোর এই অমুক জিনিস বের হয়ে যাচ্ছে, সে পেট বের হয়ে থাকার কথা বলে এরকম নোংরা ভাষায় বলতে লাগলো। তো তখন সারা বলল কি যে তোকে না কতবার বলেছি যে আমাকে এরকমভাবে নোংরাভাবে কথা বলবি না আমার সঙ্গে, এবং আমি তোর কেউ না, তুই আমার সঙ্গে কথা বলবি না। তো তখন সেই ছেলেটি বলল, ওর চাচাতো ভাই, যে আমাদের তো কয়েকদিন পরে বিয়েই হবে, আমার আম্মা তোদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। ছেলেটা একটু বখাটে টাইপের ছিল এবং সারাকে প্রচুর পরিমাণ ডিস্টার্ব করতো। সারা দ্রুত সেখান থেকে বেরিয়ে গেল। তারপর সেখান থেকে সে সেই মাঠে চলে গেল। মাঠে গিয়ে বকরিগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় বেঁধে সে আপেল গাছের নিচে বসে পড়ল, কারণ তার ভীষণ টায়ার্ড লাগছিল। আজকে কেমন যেন শরীরটা একটু খারাপ খারাপ লাগছিল। এরকম করতে করতে সারার যে কখন সেই আপেল গাছের নিচে চোখ লেগে আসলো সে নিজেও জানে না। গতদিন সারা এখান থেকে ঘাস বা লাকড়ি এই জিনিসগুলো কেটে নিয়ে যায়নি। এই জিনিসগুলো প্রায় প্রতিনিয়তই তাকে নিতে হয় রান্নাবান্নার জন্য এবং বকরিগুলোকে রাত্রেবেলা খাবার দেওয়ার জন্য, আর টুকটাক খাবার দিলেই হয়ে যায়, তো প্রায় প্রতিদিনই নিতে হয়। কিন্তু গতদিন সে নেয়নি। আচমকা ঘুম থেকে উঠে সারা একদম অবাক হয়ে গেল, কারণ অবাক হওয়ার মতোই ব্যাপার। তার যখন ঘুম ভাঙলো তখন বেলা অনেকটা পড়ে গিয়েছে।
আর প্রায় ছাগলগুলো খেয়ে একদম টইটুম্বর হয়ে আছে। কিন্তু আশ্চর্যের বিষয়, আজ পর্যন্ত ছাগলগুলো ফুল পেট এখান থেকে খাইয়ে সে নিয়ে যেতে পারেনি, কিন্তু আজকে ফুল পেট এবং পানি সহকারে পুরো পেট ঢোল হয়ে আছে। এটা কিসের জন্য সারা কিছুই বুঝতে পারলো না। সারা যখন ওইটা দেখার পর পাশের দিকে তাকালো, সে খেয়াল করলো সে যে বস্তাটা নিয়ে এসেছিল সেই বস্তাটা একদম ঘাসে পরিপূর্ণ এবং একটা শক্ত আটি, মানে হচ্ছে লাকড়ির আটি তার পাশে রাখা, এবং সেই আটিটা একদম সুন্দরভাবে বাঁধা। এই জিনিসটা কে করলো সারা নিজেই বুঝতে পারছিল না যে কে করলো। সে তখন আশেপাশে তাকালো। আশ্চর্যের বিষয়, এরকম ঘটনা কিভাবে ঘটলো। সারা দেখলো কি যে সবকিছু তৈরি। তারপর সে আর চিন্তা না করে, যেহেতু সন্ধে হয়ে যাচ্ছে, সে সেই বস্তা এবং লাঠিটা কাঁধে তুলে নিয়ে বাড়ির দিকে চলে আসলো। সারা এগুলো ছোটবেলা থেকেই করে অভ্যস্ত। আগে এগুলো তার বাবা করতো। সারার মনে আছে সে যখন ছোট ছিল তখন তার বাবা এই অঞ্চলে তাকে নিয়ে আসতো ছাগল এবং বকরির সঙ্গে করে, এবং সে এই অঞ্চলে তার বাবার সাথে শুধুমাত্র বসে থাকতো। কিন্তু এখন তার কাজগুলো করতে হয়। মাঝে মধ্যে তার ছোট ভাই এগুলো নিয়ে আসে, তবে ছোট ভাই একদমই আর কি দুষ্টু, এসব জিনিস করতে চায় না। সারার যেহেতু দায়িত্ব, সারা বাড়িতে এসে খেয়াল করলো যে তার চাচি এবং চাচা এসে বসে আছে। সারা তাদেরকে সালাম দিল, বলল কি যে এখনো এসব করে বেড়াস তুই? আর সারার মা, তুমি ওকে এসব করতে দাও কিসের জন্য? ও তো কয়েকদিন পরে আমাদের ঘরের বউ হবে, তাই না? ওকে এসব কাজ করতে দেওয়া হবে না। সারার চাচারা অনেক বেশি বড় লোক ছিল এবং ধনবান হওয়ার কারণে তারা এরকম গরিমার সঙ্গে কথা বলতো। খানিকক্ষণ মধ্যে খেয়াল করলো যে সারার সেই চাচাতো ভাই তার বাড়িতে এসেছে এবং তার হাতে পায়ে বেশ কয়েক জায়গায় আঘাতপ্রাপ্ত এবং সেই জায়গায় ব্যান্ডেজ করা। তখন চাচি জিজ্ঞেস করলো, মানে হচ্ছে সারার মা জিজ্ঞেস করলো যে কি রে, তোর এই অবস্থা কেন? তখন ও বললো কিছু জানি না চাচি, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কেউ ধাক্কা মেরে ফেলে দিল, মানে মোটরসাইকেলটা কেউ একজন ধাক্কা মারলো সেরকম মনে হলো, তবে আমি পড়িনি। কিন্তু সারার মা বলে উঠলো যে তুই তো এইসবই করে বেড়াস, এইসব কাণ্ড করিস বলেই তো তোকে কেউ পছন্দ করে না। তখন সারা রেগে গেল, রেগে গিয়ে বললো কি যে মা, আমি বলেছি না আমি ওকে বিয়ে করব না, তুমি চাচা এবং চাচিকে চলে যেতে বলো, ওকে আমি বিয়ে করব না। ও আমার সঙ্গে খারাপ ব্যবহার করে এবং অশ্লীল আচরণ করে, অশ্লীল কথা বলে, আমি ওর সাথে থাকবো না বা ওর সাথে বিয়েও বসবো না। এই কথা বলার পর সারার মা বলে উঠলো, আরে ওসব বিয়ের পরে ঠিক হয়ে যাবে, আর এরকম পাত্র পাবো বা কোথায়? সারার চাচি বলল কি যে হ্যাঁ, এরকম পাবি কোথায়? অহংকারে তোর মাটিতে পা পড়ে না, তোর জন্য কি রাজপুত্র বসে আছে নাকি? এই কথা শুনে সারা একটু রেগে গিয়ে বলল কি যে আমার জন্য যদি কোনো সর্বনিম্ন পর্যায়ের ভালো ছেলেও থাকে আমি তার সঙ্গে বিয়ে বসবো, তারপর আপনার ছেলের সঙ্গে বিয়ে বসবো না, আপনার ছেলে একটা বখাটে। মুখের উপর এটা বলে চলে গেল। সারার মা রেগে মেগে ফায়ার, বলল কি যে এমন করে কেউ কথা বলে? এমনকি সারার চাচিও অনেকটা রাগ দেখালো, বলল কি যে মেয়ের দেমাগে মাটিতে পা পড়ে না, কোন রাজপুত্র আসে দেখব না। এটা বলে তারা বেরিয়ে গেল। সারা তার নিজের রুমে চলে গেল। নিজের রুমে গিয়ে সে কান্না করতে লাগলো, কারণ সে মনে মনে ভাবলো আজকে যদি তার বাবা বেঁচে থাকতো তাহলে হয়তো এই দিন দেখতে হতো না। তার চাচাদের থেকে তাদের পরিস্থিতি ভালো ছিল, কিন্তু আচমকা তার বাবা মারা যাওয়ার কারণে পরিস্থিতি এরকমটা পরিবর্তন হয়ে গিয়েছে। সারা সবসময় চিন্তা করে তার জীবনে যদি কোনো রাজপুত্র আসতো যে তাকে নিয়ে যাবে, তার চাচি যেরকম ভাবে বলল সেরকম যদি কোনো রাজপুত্র আসে তাহলে বিষয়টা কত ভালো হবে। সারা ওই ছেলেটার কথা চিন্তা করতে লাগলো, আচ্ছা ওই ছেলেটার বাড়ি কোথায়, কোথায় থাকে? ছেলেটা যে আমাকে পছন্দ করে সেটা আমি বুঝতে পারি। এইসব কিছু মনে মনে ভাবতে লাগলো। তারপর সারার মা বলল, কি রে, তোকে না বলেছি যে আপেল বাগান থেকে কিছু আপেল পেড়ে নিয়ে আসতে, তুই ঘরে গেলি কিসের জন্য? তখন প্রায় সন্ধ্যা লাগো লাগো ভাব, তবে সূর্য এখন পর্যন্ত পড়েনি। সারা তার নিজের চোখ মুছে তার ভাইকে বলল, চল তো কয়েকটা আপেল পেড়ে নিয়ে আসি। আর আপেল দিয়ে কি করবে এখন বুঝলাম না, ঘরে তো বেশ কিছু আছে। তখন সারার মা বলল, ওগুলো তো প্রায় অনেকটা উতলে গিয়েছে, তুই একদম নতুনগুলো নিয়ে আয়। এই কথা বলার পর সারা বলল কি আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। সে তার ছোট ভাইকে বলল, কিন্তু সে রাজি হলো না। তারপর সারা একা একাই গেল আপেল বাগানে। সে যখন আপেল সংগ্রহ করছিল সারার চুলগুলো আবার বাতাসে উঠতে লাগলো। সারা প্রায়ই এই ঘ্রাণটা পায়, সে সেদিন আসার পরেও এরকম ঘ্রাণটা পেয়েছিল, মানে এক ধরনের মিষ্ট ঘ্রাণ। যখনই এই বাতাসটা আসে, গরম বাতাসটা, তখনই কেন যেন এই মিষ্ট ঘ্রাণটা ভেসে আসে, একটা অদ্ভুত রকমের সেন্ট সারার নাকে আবার ভেসে আসলো। সারা আবারও সেই জিনিসটার উপস্থিতি অনুভব করলো যে কেউ তার আশেপাশে আছে, কিন্তু সারার সঙ্গে কয়েকদিন ধরে কি ঘটছে সেটাই সে আসলে বুঝতে পারছে না। কারণ হচ্ছে সে খেয়াল করছে যে কেউ তার আশেপাশে আছে, কিন্তু তার উপস্থিতি টের পাচ্ছে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। এটা কেন, এটা কিসের জন্য ঘটছে? সারার সঙ্গে সঙ্গেই আপেলগুলো তাড়াতাড়ি করে কুড়াতে লাগলো, কারণ যেগুলো উপর থেকে পেড়েছিল সেগুলো নিচে পড়েছে এবং সেগুলো কুড়িয়ে থলিতে ভরতে লাগলো।
সারা সেই গন্ধটার তীব্রতা বাড়ছিল এবং সে সেটার ঘ্রাণটা নিচ্ছিল। আসলে তার কাছে খুব ভালো লাগছিল, কিন্তু সন্ধে সন্ধে হয়ে যাওয়ার কারণে তার কেমন যেন একটু ভয় ভয় লাগছিল। সারা দ্রুত সেগুলো নিয়ে সেখান থেকে বাড়িতে চলে আসলো। আপেল বাগানের ওই পরিস্থিতি দেখে সারা কেমন যেন একটু ভয় পেয়ে গেল এবং তার মনের মধ্যে একটা অন্য রকমের ভয় কাজ করতে শুরু করলো। সে দ্রুত বাড়িতে এসে সেগুলোকে রেখে ছাদে গেল আবার কাপড় আনার জন্য। কিন্তু ছাদে গিয়ে সারা এরকম একটা জিনিস দেখবে এবং ভয় পাবে সেটা সে কখনো ভাবতে পারেনি। সে আসলে ছাদে গিয়েছিল সন্ধ্যার পরপর, তখন মাগরিবের আজান পেরিয়ে প্রায় সন্ধে নেমে এসেছে এবং অন্ধকার দেখা যাচ্ছে। ছাদে যাওয়ার পর সে খেয়াল করলো যে ছাদের এক কোণায় কেউ একজন দাঁড়িয়ে আছে এবং সারাকে সে এক দূর দৃষ্টি দিয়ে দেখছে। সে এটা দেখার পর সারা প্রথমে জিজ্ঞেস করলো যে কে ওখানে। ওই পাশ থেকে কোনো উত্তর আসলো না। সারা দ্রুত কাপড়গুলোকে উঠাচ্ছিল এখান থেকে। তারপর সে বারবার আম্মি আম্মি পরে ডাকছিল, আম্মি আম্মি দেখো তো উপরে কে। সারা আর আম্মি কোনো জবাব দিচ্ছিল না। সারা তখন আবার জিজ্ঞেস করতে লাগলো, আম্মি আম্মি তুমি উপরে আসো। কিন্তু তার আম্মি কোনো জবাব দিচ্ছিল না। সেই লোকটি যে কিনা ছাদের একদম কোণায় দাঁড়িয়েছিল তাকে অবয়বের মতো দেখা যাচ্ছিল, কিন্তু তার স্পষ্টতা বোঝা যাচ্ছিল না। সারা মনে করলো যে তার চাচাতো ভাই নিশ্চয়ই ওখানে এসে দাঁড়িয়ে আছে। সে এক প্রকার কাপড়গুলো তার কাঁধে নিয়ে এক প্রকার রেগে মেগে সেই জিনিসটার কাছে গেল। সারা খেয়াল করলো সেটা একটা ছেলের অবয়ব, একটা সাদা জুব্বা পরা, কিন্তু তার চেহারা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। সে সেটা দেখে প্রায় অনেকটা ভয় পেয়ে গেল। তারপর যখন তার সামনে সেই জিনিসটা অদৃশ্য হয়ে গেল, সে একটা চিৎকার দিয়ে সেখান থেকে দ্রুত নিচে নেমে আসলো এবং ওই রাত থেকেই সারার প্রচণ্ড পরিমাণ জ্বর হতে লাগলো। মানে এত পরিমাণ সারার অসুস্থ ছিল এবং এত পরিমাণ শরীর খারাপ ছিল যে শরীর খারাপে সে আসলে রাত্রেবেলা কিছু দেখতে পাচ্ছিল না, চোখে সরিষার ফুল দেখছিল। তার এরকম অসুস্থতার পেছনে কে দায়ী সেটাই সে বুঝতে পারছে না। সারার মা বলল, তুই যে এরকমভাবে যেদিক দিয়ে সেদিক দিয়ে বেড়াস, তোর যে এরকম হবে না তো কি হবে? নিশ্চয়ই কোনো কালো এবং খারাপ নজর লেগেছে, না হলে তো এরকমটা হওয়ার কথা না। কোথায় গিয়েছিলি বলতো? সারা তখন বলল, আমি ছাদে কিছু একটা দেখে ভয় পেয়েছি। সারার মা বলল, এখন থেকে তোর আর বের হওয়া লাগবে না। তোকে কতবার বলেছি যে তোর চাচার ছেলেকে বিয়ে করে নে, আর কতদিন তোকে আমি রাখবো বলতো? বয়সটা তোর কম হচ্ছে না। সারা তখন বলল, মা আমাকে এরকম পরিস্থিতিতে এরকম কথা না বললেই নয়, আমি কি তোমাকে উপর বোঝা হয়ে গিয়েছি? সারা কান্না করতে লাগলো। সারার মা বলল কি যে, আমি আর কি করব, কোনো ভালো ছেলে আর রাজপুত্র তোর জন্য আসবে আমি দেখি, বসে থাক তার জন্য। সারার আসলে খুব খারাপ লাগছে, এমনিতেই জ্বর, তারপর তার মা এরকম ভাবে তাকে বলল। সারা ঘুমিয়ে পড়ল। ওই দিন ওষুধ খেয়ে তারপর শুয়ে পড়ল। হঠাৎ আচমকা মধ্যরাতে সারার ঘুম ভাঙলো এবং তার শরীর প্রচণ্ড পরিমাণ খারাপ লাগছিল। তখন সে এক প্রকার ঘোরের মধ্যে ছিল। সে খেয়াল করলো তার রুমের ভিতরে আচমকা একটা সুবাসে মোমো হয়ে গিয়েছে এবং এটা সেই সুবাস যে সুবাসটা সে প্রায়ই নানান জায়গায় পায় এবং কয়েকদিন ধরেই সেই সুবাসটা পাচ্ছে। সারা কিছু বুঝতে পারছে না সুবাসটা কোত্থেকে আসলো। আচমকা সারা খেয়াল করলো যে তার পাশে এসে একটা অবয়ব বসলো এবং সেটা সেই ছেলেটার মতো, যেই ছেলেটাকে সে প্রায় দিনই মক্তব থেকে বের হওয়ার সময় সেই হুজুরের বাসার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। সারা তাকে দেখে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলল, কারণ ছেলেটাকে সে মনে মনে পছন্দ করে এবং সেই ছেলেটা তাকে হয়তো পছন্দ করে বলে দাঁড়িয়ে থাকে। কেন যেন সারার হঠাৎ করে মন ভালো হয়ে গেল এবং তার কেন যেন ঘোরের মধ্যেও সেই ছেলেটার হাতের স্পর্শ পেতে ইচ্ছে হচ্ছিল। সে তার হাতটা ছেলেটার দিকে বাড়িয়ে দিল, ছেলেটাও তার দিকে হাত বাড়িয়ে দিল এবং দুজনের হাত ধরল। সারা রাত্রেবেলা এটা মোটেও বুঝতে পারেনি যে ঘরের ভিতরে এই ছেলেটা কিভাবে আসলো, অথবা কাল রাতে তার এরকম প্রচন্ড পরিমাণ জ্বর ছিল, সেই জ্বরের ভিতরে সে নিশ্চয়ই স্বপ্ন দেখেছে, এরকমটা তার মনে হতে লাগলো। সে মনে হচ্ছিল যে তার সে স্বপ্ন দেখছে অথবা কোনো হ্যালোসিনেশন হচ্ছে, নিশ্চয়ই তার পছন্দের মানুষকে সে দেখছে, এই জন্য হয়তো তার হ্যালোসিনেশন হচ্ছে। সারা যখন তার হাত ধরছিল তখন তার খুব ভালো লাগছিল। প্রথমবারের মতো হয়তো সারা তার পছন্দের মানুষের হাত ধরলো। সারা যখন তার হাত ধরে বসেছিল সে বারবার বলছিল যে আমাকে ছেড়ে আপনি যেন না, আপনি আমার পাশে থাকেন, একমাত্র আপনাকে দেখলেই আমার কেন যেন ভালো লাগে, আমি ভালো হয়ে যাই। আচ্ছা আপনি কি আমাকে পছন্দ করেন? ছেলেটি তখন সারাকে বলল, কথা বলো না সারা, তোমার শরীর খারাপ, আমি তোমার শরীর সুস্থ করে দিচ্ছি, তুমি একদম ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আর আমি দুঃখিত তোমাকে ভয় দেখানোর জন্য, আমি আসলে তোমাকে ভয় দেখাতে চাইনি। সারা তখন বলল, আপনি অনেক ভালো, আপনি আমার সাথে থাকেন। এটা বলতে বলতে সারা আবার ঘুমে তলিয়ে গেল। পরের দিন সকাল যখন সারার ঘুম ভাঙলো তখন প্রায় অনেকটা সকাল হয়ে গিয়েছে। সাধারণত এত সকাল পর্যন্ত বা বেলা করে সারা ঘুমায় না, তবে তার যেহেতু শরীর খারাপ এবং জ্বর হয়েছে সেহেতু সে এত বেলা করে ঘুমিয়েছে।
ঘুম থেকে ওঠার পর সে আচমকা বিছানার উপর উঠে বসলো। গতকালকে যা দেখেছে সেটা কি আদতেও সত্যি নাকি কোনো স্বপ্ন দেখেছে সারা কিছুই বুঝতে পারছে না। সারা কেন যেন মনে হচ্ছে রুমের ভিতরে সেই ঘ্রাণটা এখনো একটু একটু আছে। তার মানে কি সে স্বপ্ন দেখেছে নাকি সত্যি? কিছুই তো সে বুঝতে পারছে না বিষয়টা কি। তবে সে তার পছন্দের মানুষকে স্বপ্নে দেখেছে, এটাই তার জন্য অনেক ভালো জিনিস মনে হচ্ছে তার জন্য, এবং তার খুব ভালো লাগছে। সারা ওই দিনকে তো মক্তবে যেতে পারলো না। অসুখ হওয়ার নাম করে সে সারাদিনই বসে থাকলো ঘরের ভিতরে, কারণ সে যদি বলে যে সে সুস্থ হয়ে গিয়েছে তাহলে তার মা আবার তাকে কাজে পাঠাবে। সে বাইরে খেয়াল করলো যে তার সেই চাচাতো ভাই এসেছে তাকে দেখতে। সারার জ্বর শুনে নানান ধরনের ফলমূল কিনে নিয়ে এসেছে। সারা তখন তার মাকে বলল, ওর জন্য আমার ঘরে না আসে, আমি সত্যি ওকে বিয়ে করবো না মা, ও কিরকম বখাটে দেখেছো, আর আমার উপর বদ নজর দেয়। তখন সারার মা বলল, বদ নজর কোত্থেকে দিবে, ও তো তোকে বিয়ে করবে, আর কয়েকদিন পরে তোর বিয়ে হবে, তা এটাকে বদ নজর বলছিস কিসের জন্য? সারার মা সারাকেও বোঝে না, কোনটা বদ নজর আর কোনটা ভালো নজর সেটা তো সে আসলেই বুঝতে পারে না। কারণ এর আগে অনেকবার এমন ঘটনা ঘটেছে যে ওই ছেলেটা সারাকে নানানভাবে হেয় করার চেষ্টা করেছে। এমনকি সারা গোসল করতে গেলে একদিন হাতে নাতে ধরা পড়েছে সারাকে গোসল করতে অবস্থায় দেখা অবস্থায়। তারা এটারও বিচার দিয়েছে, কিন্তু তার মা কিছু বলেনি। এসব বিষয়ে চিন্তা করলেই সারার মন খারাপ হয়। যাই হোক, সারাদিন ওরকম ভাবেই গেল। সে তার চাচাতো ভাইয়ের সঙ্গে দেখাও করলো না। পরের দিন যখন রাত হলো, রাত্রেবেলা সারা আবার ঘুমালো এবং ঘুমের মধ্যে আচমকা সে স্বপ্ন দেখলো এবার সত্যিই তার কাছে সেই ছেলেটি এসেছে। স্বপ্ন দেখিয়ে তার ঘুমটা আচমকা ভেঙে গেল এবং ঘুম থেকে উঠে খেয়াল করলো যে আসলে রুমের ভিতরে একটা অন্যরকম মোমো করছে সেই গন্ধে। সারা কিছুই বুঝতে পারছে না এটা কিসের সুঘ্রাণ। সারা সঙ্গে সঙ্গে ঘর থেকে বাইরে বেরিয়ে আসলো। সে খেয়াল করলো একটা জোনাকির মতো বড় আলো ঘর থেকে বেরিয়ে সামনে বাগান যে ছিল আপেলের বাগান, সেই বাগানের ভিতরে ঢুকে গেল। ঘ্রাণটাও তার পিছু পিছু যাচ্ছিল। সারা একটু একটু করে বাইরে বেরিয়ে আসলো, কিন্তু আচমকা খেয়াল করলো সে বাইরে কোথায় যাচ্ছে এবং কার সঙ্গে যাচ্ছে। সে ভয় পেয়ে আবার ঘরের ভিতরে চলে আসলো। পরের দিন সকালবেলা যখন তার ঘুম ভাঙলো, তাকে আবার আজকে মক্তবে সে হুজুরের কাছে যেতে হবে। সারা সকালবেলা ঘুম থেকে উঠে মক্তবের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। যাওয়ার পথে সারাকে বেশ কয়েকজন বখাটে ছেলে উত্ত্যক্ত করা শুরু করলো, কারণ সকালবেলা সারা এই পথ দিয়ে যাতায়াত করে সেটা তারা খুব ভালোভাবে জানে, এবং সারা খুব ভালোভাবে বুঝতে পারলো যে এটা তার সেই চাচাতো ভাইয়ের বখাটে দলের সেই সদস্যগুলা। কিছুক্ষণ বাদে নিচে থেকে তার চাচাতো ভাই উঠে আসলো, বললো কি যে তোর এত দিমাগ তাই না, আজকে তোকে আমি রেপ করব এবং তোর এত দিমাগ কোত্থেকে আসে সেটা আমি দেখিয়ে দিব। সারা প্রাণপণে সেখান থেকে দৌড়ানোর চেষ্টা করছিল, কিন্তু সকলে তাকে ধরে ফেললো। ধরে সারাকে একটা কোনায় নিয়ে গেল এবং আচমকা সারা খেয়াল করলো যে তাকে যারা শুইয়ে ফেলেছিল এবং তার হাত পা বেঁধে রেখেছিল, মানে হচ্ছে চেপে ধরেছিল, আচমকা একটা অদ্ভুত শক্তি তাদেরকে হাওয়ায় উড়িয়ে দিচ্ছিল এবং এক প্রকার তার সেই চাচাতো ভাইকে মেরে একদম রক্তাক্ত করে ফেললো। কিন্তু সে কি জিনিস ছিল সারা কিছুই বুঝতে পারলো না। ওরকম অবস্থায় সে ভয় পেয়ে সেখান থেকে দ্রুত বেরিয়ে ওখান থেকে হুজুরের বাসার কাছে ছিল হুজুর আন্টির বাসায় গেল এবং গিয়ে হুজুর আন্টির কাছে সমস্ত ঘটনা বলল। হুজুর আন্টি বলল, আজকেই তোমার মার কাছে আমি বিচার দিব, এত বড় সাহস এরকম কাণ্ড কাহিনী করে। সারা তখন হুজুর আন্টির বাসায় বেশ খানিক্ষণ বসে থাকলো এবং বলল, তুমি যাও, আমি আজকে দুপুরে তোমার বাড়িতে আসবো, ঠিক আছে? সারা বলল কি যে আবার যদি পথির মধ্যে এরকম ধরে আমাকে। তারপর সারা সেই হুজুর আন্টি বলল, কোনো সমস্যা নেই, তুমি যাও, কোনো কিছু হবে না, ওরা যেহেতু ভয়েতে পালিয়েছে সে তো আর আসবে না। সারা তখন একটু একটু করে ভয়ে ভয়ে বাইরে বেরিয়ে আসলো। বাইরে বেরিয়ে এসে দেখলো কি যে সেই ছেলেটি সেখানে দাঁড়িয়ে আছে এবং তার দিকে নজর দিচ্ছে। সারা তখন সামনের দিকে গিয়ে সেই ছেলেটিকে বলল, আপনি কি আমাকে একটু এগিয়ে দিয়ে আসতে পারবেন সামনে পর্যন্ত? সারা যখন সেই ছেলেটির কাছাকাছি গেল, তার গা দিয়ে সেই সুঘ্রাণটা আসছিল, যে সুঘ্রাণটা সে বেশ কয়েকদিন ধরেই তার আশেপাশে পাচ্ছে। সে বলল কি যে, হ্যাঁ আমি পারবো, আপনি চলুন, আমি আপনাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসছি। বেশ খানিক্ষণ হাঁটার পর সারা প্রায় নিরাপদে বাড়িতে পৌঁছে আসলো। সারা বুঝতে পারছে যে ছেলেটি আসলে অনেক ভালো এবং এক কথায় তাকে বাড়ি পর্যন্ত দিয়ে গিয়েছে। এই প্রথম সে ছেলেটির পাশাপাশি হাঁটলো এবং অনেকটা ভয় পেয়েই সে এমনটা করেছে। সারা সত্যি খুব ভয় পেয়েছে। ওদিনকে দুপুরবেলা সারার সেই হুজুর আন্টি এসে বলল কি যে, আপনার মেয়েকে এরকম ভাবে যে উত্ত্যক্ত করে আপনি সেটা দেখেন না, আপনি ওদের সাপোর্ট নেন। তো তখন সারার মা একটু রেগে গিয়ে তার যে সারার যে চাচা চাচি আছে তাদেরকে কথা শোনালো এবং তাদের ছেলেকে যে এমন অবস্থা করেছে, মেরে একদম হাত পা ভেঙে দিয়েছে, এরকম একটা অবস্থা গিয়ে এমনটাই দেখতে পেল। কিন্তু কে মেরেছে সেটা কেউ জানে না। এরা আগের দিন মেরেছে এবং আজকেও মেরেছে এবং সারাকে এরকম ভাবে বিপদ থেকে উদ্ধার করেছে। কিন্তু এই জিনিসটা কি সারা কিছুই বুঝতে পারছে না। সারা তার উপস্থিতি টের পায়,
কিন্তু তাকে দেখতে পায় না। কি এই জিনিসটা এবং কেনই সে সারাকে এরকম ভাবে সাহায্য করার চেষ্টা করে? সারা তার উপস্থিতি সবসময় টের পায়। সকাল বিকেল রাত দুপুর সন্ধ্যা সবসময় তার উপস্থিতি টের পায়, কিন্তু ছেলেটাকে সে জানে না খুব ভালো মতো করে। ওই দিন সন্ধ্যাবেলা সারা যখন তার ছাদের উপর বসে একা একা গল্প করছিল নিজের সঙ্গে, কারণ সে কথা বলছিল নিজের সঙ্গে, মাঝে মধ্যে এরকমটা করে, ঠিক তখনই আচমকা সেই ঘ্রাণটা আবার সারার কাছে আসলো। সারা আচমকা চমকে গেল পেছন দিকে তাকিয়ে। সে খেয়াল করলো পেছনে কেউ দাঁড়িয়ে আছে এবং সে আর কেউ না, সেই ছেলেটা যে কিনা তাকে মক্তবের বাইরে প্রায় দিনই দেখে। এবং সেই ছেলেটাকে দেখে সারা আচমকা চমকে গিয়ে বলল কি যে, আপনি এখানে এখানে কিভাবে আসলেন আপনি? সে সারাকে বলে উঠল, সারা, আমার নাম মোহাম্মদ এবং আমি অনেকদিন থেকেই তোমাকে ফলো করছি, তোমাকে আমার খুব ভালো লাগে। সারা এই কথা শুনে বেশ খানিকটা খুশি হলো এবং খুশি হয়ে বলল কি যে, আপনি যে আমাকে পছন্দ করেন সেটা আমি জানি, তবে এই বাসার ছাদে কিভাবে আসলেন? এই কথা বলতে বলতেই সারার মা ছাদে উঠে আসলো। তখনই সারা বলল, আপনি এখান থেকে তাড়াতাড়ি যান, মা দেখে ফেলে সমস্যা হবে। তখন সারার মা উপরে উঠে আসলো। উঠে এসে বলল কি যে, তোকে বলেছি না কতবার সন্ধ্যার দিকে বাইরে আসবি না, কেন এখানে আসলি? চল তাড়াতাড়ি, আশেপাশে কত অদ্ভুত জিনিস ঘোরাফেরা করে, সন্ধ্যার দিকে তুই জানিস? এই কথা বলে সারাকে সে নিয়ে গেল। সারার সঙ্গে সে ছেলেটির ভালো মতো কথাও হতে পারলো না। যাই হোক, ওদিনকে সারা বেশ খুশি ছিল, কারণ তার পছন্দের মানুষের সঙ্গে তার দেখা হয়েছে। তারপর সারা ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা সারার যখন চোখ খুলল, সে আসলে সত্যি চমকে গেল, কারণ চমকে যাওয়ার মতোই একটা ঘটনা ঘটেছে। সে খেয়াল করলো সে তার নিজের বিছানায় ঘুমিয়ে নেই, সে এমন একটা জায়গায় আছে যে বিছানাটা প্রচণ্ড পরিমাণ নরম এবং সে সাথে আশপাশের পরিবেশটা এত চমৎকার যে এরকম রুম সে তার জীবনে কখনো দেখেনি। সারারা যে রুমে থাকতো সেই ঘরটা অতটা সুন্দর না, তবে সে চোখ খুলে যে জায়গাটা সম্পর্কে এখন দেখছে সেটা আসলে অবিশ্বাস্য ব্যাপার। এরকম জিনিস সে আসলে কোনোদিন দেখেনি, মানে এরকমটা পৃথিবীতে কোথাও আছে? কাশ্মীর সুন্দর, সে কাশ্মীরের মেয়ে এবং কাশ্মীরে বেড়ে উঠেছে, তবে এত সুন্দর জায়গা কাশ্মীরেও কোথাও নেই, যদিও সে কাশ্মীরের বাইরে কোথাও কখনো যায়নি। সে খেয়াল করলো যে খাটে সে শুয়ে আছে বিশাল আকৃতির এক পালঙ্ক। শুধুমাত্র বিশাল আকৃতির পালঙ্কই নয়, সাথে বেশ অনেক সুন্দর সুন্দর ফার্নিচার এবং বিল্ডিংটা খুব সুন্দরভাবে সাজানো। সে ঘুম থেকে উঠেই আচমকা বসে পড়ল। বসে পড়ে চারিদিকে খেয়াল করতে লাগলো। সে কোনো স্বপ্ন দেখছে না তো? যদি স্বপ্নই হতো তাহলে তো তার চিমটি কাটার ফলে ব্যথা লাগতো না। সে আসলে কোনো স্বপ্ন দেখছে না, এটা বাস্তব এবং খুব সুন্দর ধবধবে সাদা রঙের একটা রুম। সারাকে কোথায় নিয়ে আসা হলো? এটা কোন জায়গায়? সে তো কিছুই বুঝতে পারছে না। আচমকা সে খেয়াল করলো একটা অদ্ভুত দরজা খুলে গেল, মানে দেয়ালের চারিপাশে কোনো দরজা ছিল না, যে রুমটা ছিল ওই রুমের ভিতরে কোনো দরজা ছিল না, কিন্তু আচমকা একটা দেয়াল ফেটে একটা দরজা বের হলো। তারপর খানিকক্ষণ বাদে সেই দরজাটা আবার বন্ধ হয়ে গেল। মনে হলো ঘরের ভিতরে কেউ প্রবেশ করেছে। সারা সেই ঘ্রাণটা আবার পেতে লাগলো, যে ঘ্রাণটা সে মাঝে মধ্যে পায়। সারা বলতে লাগলো, কে কে এখানে? কে এখানে আছে? আমি দেখতে পাচ্ছি না, কিন্তু কেউ এখানে আছে আমি সেটা বুঝতে পারছি। কে আপনি? দ্রুত আমার সামনে আসুন, না হলে কিন্তু আমি চিৎকার করব। এবং আমি এখানে কেন? সারা তখনও বুঝতে পারছে না যেটা স্বপ্ন নাকি বাস্তব। তারপর আচমকা খেয়াল করলো সারার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। সে যে বিছানার উপর বসেছিল সেই বিছানার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে এবং সেটা তার সামনে থাকা আয়নাতে দেখা যাচ্ছে। সারা আচমকা পেছনের দিকে তাকালো এবং পেছনের দিকে তাকিয়ে সে চমকে গেল। সে খেয়াল করলো যে সাদা নুরানি চেহারার একজন ছেলে, মুখের নুরানি দাড়ি, সাদা একটা পাঞ্জাবি পরা এবং সে যত জামা কাপড় পরেছে সবকিছুই সাদা উপর থেকে নিচ পর্যন্ত। এবং সেই ছেলেটা আর কেউ না, সেই ছেলেটা হচ্ছে মোহাম্মদ, যার সঙ্গে কিনা তার গতকাল রাত্রেবেলা দেখা হয়েছিল ছাদে এবং তার পছন্দের পুরুষ। তখন সে বলল কি যে, মোহাম্মদ আপনি আপনি এখানে কেন এবং আমি কোথায় আছি? তখন সে বলল কি যে, দেখো সারা, তুমি ভয় পেও না, আমি তোমাকে কিছু সত্য কথা বলতে চাই এবং সেটা না বললে হয়তো আমার প্রতি এবং তোমার প্রতি দুজনের প্রতি অন্যায় করা হবে। আমি জানি তুমি আমাকে পছন্দ করো এবং অনেকদিন থেকেই আমি তোমাকে ওই মক্তবের বাড়ি থেকে দেখছি। প্রায় 6 মাস হবে, 6 মাস থেকে আমি তোমাকে দেখছি, কিন্তু কখনো তোমার সামনে যাওয়ার সাহস হয়নি। কিন্তু বেশ কিছুদিন ধরেই আমি খেয়াল করছিলাম যে তুমি আমার দিকে তাকাচ্ছ। আমি অনেকটা সাহস নিয়েই তোমার সামনে মানুষের বেশে দাঁড়িয়েছিলাম, কিন্তু দেখলাম তুমি আমার দিকে তাকাচ্ছ। এই জন্য আমি সাহস করে তোমার আশেপাশে যাওয়া শুরু করলাম এবং তোমাকে সবসময় আমার দেখতে ইচ্ছে হতো, যার কারণে আমি সবসময় তোমার আশপাশ দিয়ে ঘুরঘুর করতাম। সারা তখন বলল, আমি আসলে বুঝতে পারছি না আপনার কথা, আপনি কি বলতে চাচ্ছেন এবং এটা কোন জায়গায়? আমার আসলে কিচ্ছু মাথায় ঢুকছে না। তো তখন সেই ছেলেটি মোহাম্মদ বলল কি যে, দেখো সারা, তুমি কোনো প্রশ্ন না করে আমার সমস্ত কথা শোনো।
তারপর আমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর দিব, ঠিক আছে? তো সারা তখন মাথা ঝাঁকালো, বলল কি যে আচ্ছা ঠিক আছে। তো তখন মোহাম্মদ ছেলেটি বলে উঠল যে তারপর থেকে আমি তোমার আশেপাশের সমস্ত জায়গায় তোমাকে আমি ফলো করতাম এবং তোমার এক প্রকার ছায়া হয়ে গেলাম। তোমার যে বখাটে চাচাতো ভাই আছে, বেশ কয়েকবার তোমার উপর নানান ধরনের অত্যাচার করতে গিয়েছে এবং তোমাকে নানান ধরনের হ্যারাসমেন্ট করতো। আমি তাকে 2 দিন ভালো সবক শিখিয়েছি এবং তাকে নানাভাবে তোমাকে উত্ত্যক্ত করতো। ওকে আমি মেরেছি খুব ভালো মতোই। তারপর আমি সবসময় তোমার ভালো চাইতাম। তোমার যেদিন জ্বর হয়েছিল সেদিনও আমি তোমার কাছে উপস্থিত ছিলাম এবং সম্পূর্ণ সময়টি আমি তোমাকে সেবা করেছি যাতে তুমি সুস্থ হয়ে ওঠো। আমাদের এখানকার সর্বোচ্চ ভালো ওষুধ চিনি তোমাকে আমি খাইয়েছি যাতে করে তুমি খুব দ্রুত ভালো হয়ে যাও। সেদিন রাতে আমার জন্যই তুমি এক প্রকার ভয় পেয়েছিলে এবং ভয় থেকেই তোমার জ্বর এসেছিল। আর সেদিন আপেল গাছের নিচে যখন তুমি ঘুমিয়ে পড়েছিলে, তোমাকে দেখতে এত পরিমাণ মায়াবী লাগছিল আমি বলে বোঝাতে পারবো না। তোমার সমস্ত কাজগুলো আমিই করে দিতাম। যতগুলো কাজ তুমি করতে পারতে না, তুমি ক্লান্ত হয়ে যেতে, সেসব কাজ আমিই করে দিতাম তোমার। সেটা কি তুমি জানো? সারা তখন বলল, কিন্তু আপনি কে? আর আপনি কেন আমাকে এত সাহায্য করেন? আপনাকে তো আমি চিনতে পারলাম না। আমি জানি যে আপনি ওইখানে দাঁড়িয়ে থাকেন এবং আপনাকে আমি পছন্দ করি, এটা আসলে মিথ্যা বলবো না। কিন্তু আপনি আসলে কে এবং কেনই বা আপনি আমার ওইখানে দাঁড়িয়ে থাকেন বা আমাকে ফলো করেন? সারার সমস্ত প্রশ্নের উত্তর সে দিতে লাগলো। বলল কি যে সারা, আমি আসলে কোনো আশরাফুল মাকলুকাত নই। আমি হচ্ছি একটা জিন্নাত এবং আমি তোমাকে ভালোবাসি, এই জন্যই তোমাকে ফলো করি। তবে আমাকে কোনো খারাপ জিন মনে করো না। আমি আমার গোত্রের মধ্যে সবথেকে ভালো জিন এবং আমি তোমাকে দেখে পছন্দ করেছি এবং আমি তোমাকে কিভাবে আমার মনের কথা জানাবো সেটা অনেকভাবে বলার চেষ্টা করেছি, কিন্তু আসলে বলার সুযোগ হয়নি কখনো। কিন্তু তুমি যখন আমার দিকে আগ্রহ দেখালে এবং তোমার প্রতি বিপদ আরও বেশি বেড়ে গেল, তখন থেকেই কেন জানি আমার তোমার কাছে যেতে বা তোমাকে বলতে আরও সহজ হলো। যদিও তুমি এখন কি বলবো আমি জানি না, তবে আমি তোমাকে এখানে এই জন্য নিয়ে এসেছি যাতে করে তুমি আমাকে বুঝতে পারো এবং আমি যে তোমার জন্য কোনো ক্ষতিকর কিছু না সেটা তুমি বুঝতে পারো। সারা তখন বলল কি যে হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। তবে আমি বেশ কিছুদিন উপলব্ধি করেছি যে আমার আশেপাশে এমন কেউ আছে যাকে কিনা আমি দেখতে পাই না, কিন্তু সে অদৃশ্যভাবে আমাকে সাহায্য করে, আমার সমস্ত কাজ করে দেয়। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যে আমাকে পছন্দ করেন এবং আমিও যে আপনাকে পছন্দ করি সেটা আপনি খুব ভালোভাবে জানেন এবং সত্যি কথা বলতে আমি আপনাকে ভালোবাসি। সারা নিজেই এই কথা বলল। এই কথা শুনে মোহাম্মদ অনেক খুশি হয়ে গেল এবং বলল কি যে আমি এমনটাই চাইছিলাম। আমি তোমার কথা আমার বাবা মাকে সবকিছু বলেছি এবং বাবা মা বলেছে তোমাকে আমার এখানে নিয়ে আসার জন্য। তো আমার মনে হয়েছে যে এটাই সঠিক সময়, তোমাকে এখানে নিয়ে আসলে হয়তো তুমি সমস্ত জিনিস বুঝতে পারবে এবং আমি জানি যে তোমার উপর দিয়ে কি নির্যাতন যায় বা তোমার চাচিরা তোমার প্রতি কীরকমভাবে আচরণ করে, সব বিষয় সম্পর্কে আমি বুঝি এবং জানি। এজন্যই মূলত হচ্ছে গিয়ে আমি সবসময় তোমার সাথে ছায়ার মতো লেগেছিলাম। তারপর সারা সেখান থেকে উঠে গিয়ে মোহাম্মদকে জড়িয়ে ধরল, কারণ এই প্রথমবার কাউকে পেয়েছে যে কিনা তাকে এত পরিমাণ সাহায্য করেছে এবং তার প্রতি এত পরিমাণ বিনয়ী হয়েছে এবং সে তার পছন্দের মানুষ। মোহাম্মদ আসলে বুঝতে পারেনি যে সারা তাকে এরকমভাবে জড়িয়ে ধরবে। সে বেশ খানিকটা লজ্জা পেয়েছে। মোহাম্মদ একজন মুসলিম জিন ছিল এবং সে সারাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসত। তখন সারা তাকে বলল গেছে, আচ্ছা তুমি আমাকে প্রথম কোথায় দেখেছিলে এবং কিভাবে আমার কথা জানলে? সারা অনেক বেশি এক্সাইটেড ছিল সব দেখে যে সে তার পছন্দের মানুষ অথবা জিন হোক, যাকেই হোক, যাকে সে পছন্দ করে এসেছে সেই তাকে ভালোবাসে এবং সেও তাকে ভালোবাসে। সব মিলিয়ে সারা এসব নিয়ে খুব বেশি এক্সাইটেড ছিল। তখন সে জিজ্ঞেস করে ফেলল। সারা যেহেতু ওইখানকার একজন চঞ্চল মেয়ে ছিল, ছোটবেলা থেকেই অনেক চঞ্চলতা সে করেছে, তো সে সরাসরি জিজ্ঞেস করে বসলো, আচ্ছা মোহাম্মদ, আমি তোমাকে তুমি করে বলি, যেহেতু আমি তোমাকে ভালোবাসি এবং তুমি আমাকে পছন্দ করো। মোহাম্মদ বলল, তুমি যেটা বলবে সেটাই, আমি তোমার কোনো কিছু বলবো না। তখন সারা বলল, আমাকে তুমি কিভাবে দেখেছিলে প্রথম? তখন মোহাম্মদ বলল, সে অনেক কথা, পর একদিন বলবো। এখন তুমি চলো, আমার আম্মিজান এবং আব্বাজান আপনার জন্য বসে আছেন, চলেন তাদের সঙ্গে দেখা করি। তারপর আপনাকে তো আবার দিয়ে আসতেও হবে, না হলে আপনার আম্মাজান আবার অনেকটা চিন্তায় পড়ে যাবে। আপনাকে আমি নিয়ে এসেছি সেটা তো আপনার আম্মাজান জানে না, সকাল হওয়ার আগেই আপনাকে আমি দিয়ে আসবো। তখন সে মোহাম্মদের সঙ্গে চলে গেল এবং অন্য একটা রুমে পুরো ঘরটা এত সুন্দরভাবে সাজানো ছিল যে সারা সত্যি অনেক অবাক হয়ে গেল। তারপর মোহাম্মদের বাবা এবং মায়ের সঙ্গে সারা কথা বলল। সে সঙ্গে সঙ্গে গিয়ে সালাম দিল। মোহাম্মদের মা দেখে বলল, মাশাআল্লাহ, এত সুন্দর মেয়ে, এত সুন্দর মেয়ে তো আমাদের পরীর জগতেও নেই, তুমি অনেক সুন্দর। তখন সারা খানিকটা লজ্জাবোধ করলো এবং বলল,
তুমি আসলে অনেক সুন্দর এবং তুমি আমার পুত্রবধূ হবে সেটা জেনে আমি খুব খুশি হলাম এবং আমি তোমার মায়ের সঙ্গে খুব দ্রুতই কথা বলবো, তোমাকে আমাদের পুত্রের বধূ করে নিয়ে আসবো এখানে। তারপর সারা অনেক খুশি হয়ে গেল এবং সে তাদেরকে সালাম করলো এবং তাদের সঙ্গে বসে ওই দিনকে খাবার খেলো। খানিকক্ষণ বাদে মোহাম্মদ এবং সারা দুজনে এখান থেকে বেরিয়ে আসলো এবং সারা মোহাম্মদকে বলল, ঠিক আছে আমাকে তাহলে দিয়ে আসুন, তবে আমার এখান থেকে যেতেই ইচ্ছে হচ্ছে না, তবে যদি আম্মা সকালবেলা একটা চিল্লাচিল্লি করে আমাকে যদি না দেখে তাহলে হয়তো তুলকালাম বাঁধিয়ে ফেলবে। তারপর মোহাম্মদ সারাকে তার রুমে দিয়ে গেল, বলল কি যে আমি এখন যাই। হ্যাঁ, সারা তখন বলল একটু এদিকে আসুন। তারপর মোহাম্মদ সেখানে বসলো এবং মোহাম্মদের কপালে সারা একটা চুমু খেলো, বলল কি যে আপনাকে অনেক ভালোবাসি এবং অনেক আগে থেকেই, সেটা হয়তো আপনি জানতেন কিনা জানি না, তবে এটাই সত্য এবং আপনি এখানে থাকুন আজকে। মোহাম্মদ তখন বলল, না না, আজকে তুমি থাকতে পারবো না, আজকে আমাকে দ্রুত যেতে হবে এবং সে ওইখান থেকে আচমকা অদৃশ্য হয়ে গেল। সারা সব থেকে খুশি ছিল এবং অন্যান্য দিন থেকে অনেক বেশি আনন্দিত ছিল, কারণ তার সঙ্গে যেসব ঘটনা ঘটছে সেসব ঘটনা সে আসলে বিশ্বাস করতে পারছে না, এটা বাস্তব নাকি অন্য কোনো কিছু সেটাই তার মাথায় ঢুকছে না। সারা কি করবে কিছুই বুঝতে পারছে না, সে খুশিতে একদম আত্মহারা হয়ে গিয়েছে। কিন্তু সেই খুশি আর বেশিক্ষণ টিকলো না। কেন? কারণ হচ্ছে ওই দিন তার চাচিরা তাদের বাড়িতে আসলো, বাড়িতে এসে বললো কি যে আগামীকালকে শুক্রবার আছে, ওই দিনকেই আমার ছেলের সঙ্গে সারার বিয়ে দিব, কারণ আপনাদের মেয়ে অনেক বেশি বার বেড়েছে এবং এরকমভাবে যদি আমার ছেলের সঙ্গে বিয়ে না দেন তাহলে কিন্তু আপনাদের খবর আছে। এই কথা বলে হুমকি ধামকি দিয়ে গেল। সারা তখন বলল, আমি আপনাদের ছেলেকে বিয়ে করব না, আপনারা যা ইচ্ছা সেটা করেন, ঠিক আছে? তারপর সবার শেষে যেটা হলো, পরের দিন সারাকে বিয়ে করার জন্য ওরা এক প্রকার জোর জবরদস্তি করে লোকজন দিয়ে তাকে বউ সাজানোর জন্য রেডি করা হলো। সারার মা তো এসব বিষয়ে কোনো কিছু বলতে পারবে না, কারণ সারাদের অনেক জমি জমা এবং সংসার অনেকটা চলে শুধুমাত্র ওদের জন্য, সেহেতু সে এক প্রকার নিরুপায়। এসব বিষয়গুলো আবার সারা অনেকটা জানতো না, যার কারণে সে হয়তো এতদিন কোনো প্রতিবাদ বা ওরকম কোনো কিছু করেনি। যার কারণে সে যখন জানতে পারলো যে তার চাচারাই হয়তো তার বাড়ির অনেক কিছু মেনটেন করে এবং সব কিছু প্রায় তারাই বহন করে, সে তো তাদের উপর হক বর্তায় এবং ছোটোবেলা থেকেই সারার বাবা নাকি চেয়েছিল ওর সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। তখন সারা কী করবে সেটা কিছুই বুঝতে পারছে না। সে মোহাম্মদের জন্য অপেক্ষা করতে লাগলো, কিন্তু মোহাম্মদ গত রাতেও আসেনি, আজকে সারাদিনেও আসেনি। কেন আসেনি সে বুঝতে পারছিল না। আচমকা প্রায় বিয়ের অনুষ্ঠান সমস্ত কিছু তৈরি এবং বিয়ে হয়তো 1-2 ঘন্টার ভিতরে হয়েও যাবে। সে সময় সারা নিজের রুম বন্ধ করে বসে থাকলো। আসলে কি করবে সে তো মোহাম্মদকে ছাড়া কাউকে বিয়ে করবে না এবং মোহাম্মদ যদি তার কাছে না আসে তাহলে সে হয়তো সুইসাইড করবে, এরকম চিন্তা ভাবনাই করেছে। আচমকা যখন সবাই সারার যে রুমটা ছিল সেটা অনেক গোদাগতি করতে লাগলো তাকে খোলার জন্য, এক প্রকার দরজা ভাঙার জন্য সবাই উদ্বুদ্ধ হলো, কিন্তু ততক্ষণে সেখানে মোহাম্মদ চলে এসেছে এবং এসে বলল কি যে এখানে কি হচ্ছে। তখন সে সারাকে জড়িয়ে ধরলো এবং সারা মোহাম্মদকে জড়িয়ে ধরে বলল কি যে এখানে সকলে মিলে আমাকে জোর জবরদস্তি করে আমার ওই বখাটে চাচাতো ভাইয়ের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য উদ্বুদ্ধ হয়েছে, কিন্তু আমি কাউকে বিয়ে করব না আপনাকে ছাড়া, আপনি আমাকে এখান থেকে দয়া করে নিয়ে যান। তারপর মোহাম্মদ যেটা করলো যে আমি ওদেরকে সবক শিখাবো এবং ওদেরকে সমস্ত কিছু বেয়াদবি করার ফল দেখাবো। তখন সারা বলল কি যে ওদেরকে কিছু দেখাতে হবে না, আপনি আমাকে এখান থেকে নিয়ে চলুন এবং এখান থেকে আমি থাকতে চাই না, আমার মার সঙ্গেও থাকতে চাই না। তখন মোহাম্মদ বলল, আমি তো এখন নিয়ে যাচ্ছি, তবে আমি দেখি পরবর্তীতে কি হয়। তারপর মোহাম্মদ সারাকে সেখান থেকে নিয়ে গেল এবং যখন দরজা ভেঙে দেখলো যে ঘরের ভিতরে কেউ নেই, তখন তারা অবাক হয়ে গেল যে এই ঘর থেকে বের হয়ে যাওয়ার তো কোনো সুযোগ নেই, কারণ দরজা ভাঙা নেই, জানলা ভাঙা নেই, কোনোভাবেই কোনো কিছু নেই, তাহলে এখান থেকে বের হয়ে গেল কিভাবে? সবাই অনেক শোরগোল পড়ে গেল যে সারা আচমকা গায়েব হয়ে গিয়েছে। সারাকে যখন ওখানে নিয়ে যাওয়া হলো তখন সকলের উপস্থিতিতে জিনের ওইখানে, যেহেতু সারা এখানে এক প্রকার নির্যাতনের শিকার হচ্ছিল, তো তখন সকলের উপস্থিতিতে ওইখানে কয়েকজন জিনের উপস্থিতিতে সারা এবং মোহাম্মদের বিয়েটা সম্পন্ন হলো এবং ওই দিন সারা ওই রাতে ওইখানেই ছিল এবং তাদের বাসর ওইখানেই হয়েছে। পরের দিন সকালবেলা যখন সারা ফিরে আসলো, ফিরে এসে দেখলো কি যে তার বাড়িতে এক প্রকার সকলে তোড়ফোড় করে গিয়েছে, একদম ভাঙাচোরা করে গিয়েছে আর কি, ওই বখাটে ছেলের দলই এবং ওদের বাড়ির লোকজন আর কি। তো এগুলো দেখে মোহাম্মদ রেগে গেল এবং মোহাম্মদ তখন দৃশ্যমান হলো সকলের সামনে এবং তার মায়ের সামনে এবং তার ভাইয়ের সামনে, এবং সেখানে মোহাম্মদের বাবা, মা এবং ওই জিনেদের বেশ কয়েকজন লোক উপস্থিত ছিল যারা কিনা ওইখানে এসে মোহাম্মদের সঙ্গে সঙ্গ দিচ্ছিল। তো তখন মোহাম্মদের মা বলল, ইনি কে? তখন সারা বলল কি যে আমি ওনাকে বিয়ে করেছি এবং উনি আমার স্বামী।
তো সমস্ত ঘটনা সেই জিন লোকটি মানে হচ্ছে মোহাম্মদের বাবা খুলে বলল, এবং মোহাম্মদের মা বলল কি যে আমি আসলে এক প্রকার নিরুপায় হয়ে ওদের প্রতি এরকমটা করেছিলাম, আমি আমার মেয়ের প্রতি জুলুম করে ফেলেছি, তবে ওরা আমাকে যেরকম হুমকি ধামকি দিয়ে গিয়েছে আমাদের জমি জমা দখল করে নেবে। তখন মোহাম্মদ বলল, সেসব বিষয় আমি দেখছি, আপনাকে চিন্তা করতে হবে না। তো যাই হোক, ওই দিন সকল জিনেদের উপস্থিতিতে সারাদের বাড়িতে একটা অনুষ্ঠান হলো, এবং অনুষ্ঠান হয়ে রাত্রেবেলা সেখানেই সারাদের আরেকভাবে আর কি বিয়ের যে মোটামুটি অনুষ্ঠান করা যায় সেগুলো করলো আর কি। তো পরের দিন ওদের ওই রাত্রেবেলায় সারাদের যে চাচার বাড়ি ছিল সেই চাচার বাড়ি গিয়ে সমস্ত জিনেরা ভয় দেখাতে লাগলো তাদেরকে, এবং বললো কি যে যদি সারার আশেপাশে আসিস তাহলে তোদের খবর আছে। তো ওই দিনকের পর থেকে তার চাচারা বেশ ভয় পেয়ে গেল এবং বুঝতে পারলো যে সারার ওপর কোনো আশিক বা নিক্কার জিনের ছায়া আছে, যে জিনেরা আসলে কিছু হতে দিবে না সারার। তো যাই হোক, এরপর থেকে সারার চাচারা তাদের উপর ওরকমভাবে তাকাতো না, এবং যেহেতু সারারা এখানে এরকমভাবে বসবাস করত এবং এক প্রকার সকলের অত্যাচার সহ্য করে বসবাস করত, যার ফলে সেই জিন মোহাম্মদের বাবার অনুরোধে এবং সকলের সারা নিজেও অনুরোধ করলো তার মায়ের কাছে এখান থেকে যাওয়ার জন্য, এবং সপরিবারে তারা সেখান থেকে গায়েব হয়ে গেল। তো এই ছিল হচ্ছে কি ওইখানকার ঘটনা। তো ওই দিনকে যেদিন হচ্ছে গিয়ে ওই সারার চাচাদের উপর অত্যাচার হলো, সেই সময় গ্রামের অনেকেই এই বিষয়গুলো সম্পর্কে অবগত ছিল, এবং পরের দিন প্রায় জানাজানি হয়ে গেল সমস্ত জায়গায়। তো সব মিলে এই এলাকায় আসলে ওদের থাকাটাও এক প্রকার অন্যরকম হয়ে যাচ্ছিল, কারণ এলাকার সকলে জেনে গিয়েছিল যে সারার সঙ্গে একটা জিন আছে, যে জিনটা আসলে কেউ যদি ওদের দিকে চোখ তুলে তাকায় তাহলে তাদের ক্ষতি করবে। তো অনেকেই এরকমভাবে ভয় দেখিয়েছে সেই জিনেরা, এবং ওদের প্রতি কেউ চোখ তুলে তখন আর তাকাতো না, তবে গ্রামে থাকা অবস্থায় এরকম একটা পরিবেশে। তো এই কারণে হচ্ছে এই কথা বিবেচনা করে তারা এখান থেকে আসলে সপরিবারে সেই জিনের ওইখানে চলে গেল। তো কাশ্মীরের ওই অঞ্চলে এখন পর্যন্ত সারাদের পরিবার নিয়ে এখন পর্যন্ত গসিপ হয়, এবং এখনও এসব ঘটনা নিয়ে সবাই চিন্তা ভাবনা করে, সবাই গল্প করে। তো এই ঘটনা সারা নিজেই তার এক বান্ধবীর কাছে বলেছিল, এবং সেই বান্ধবী মূলত হচ্ছে গিয়ে এলাকার অন্যান্য মানে এইভাবেই আর কি এক থেকে অন্যের কাছে এরকমভাবে পার হয়েছে আর কি। সারার যে বান্ধবী যে গল্পটা জানতো আর কি, তো তার সেই বান্ধবী বলেছে যে সারা নাকি তার সঙ্গে মাঝে মধ্যে গল্প করতে আসে, দেখা করতে আসে, কিন্তু তারা কীভাবে আসে বা জিনেরা কীভাবে চলাচল করে সেটা একমাত্র আল্লাহ তাআলা এবং জিনেরাই ভালো বলতে পারবে। তো এই ছিল হচ্ছে আজকের ঘটনা, যেটা কিনা কাশ্মীরে একটি মেয়ের সঙ্গে ঘটেছিল। তো আশা করি ঘটনাটি আপনার কাছে ভালো লেগেছে, এবং ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কারোর জীবনের ঘটনা নিয়ে। আপনারা যদি আপনার জীবনের ঘটনা পাঠাতে চান আমাকে ইমেল করতে পারেন, আমাদের ইমেল অ্যাড্রেস ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। বরাবরের মধ্যে কণ্ঠে আমি আজ ইমরান আপনাদের সঙ্গে ছিলাম, এবং আপনারা দেখছেন দ্য মেগা বক্স। সাবস্ক্রাইব না করে থাকলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।